ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। আগুন দেওয়া হয়েছে সুধা সদনেও। ছাত্র জনতা বলছেন, ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন দেশের মাটিতে রাখা হবে না। ৫ আগস্টের পর আবার উত্তপ্ত দেশ। এবার লক্ষ্য ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। বুধবার রাত ৮টায় স্মৃতি জাদুঘরটির সামনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেন আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান। যে ইন্ডিয়ার দালালি এতদিন করেছে, সেই ইন্ডিয়ায় বসে আবার বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচার এবং কি আরও কিছু মিথ্যা বলার জন্য সে আবার আসছে। তো এই কারণেই ছাত্র জনতা এখানে জানান দিতে এসেছে যে আমরা মরে যাইনি। শেখ হাসিনা পরবর্তীতে স্বৈরাচার যেই ফ্যাসিজম বাস্তবায়ন করেছে, এখান থেকে বাস্তবায়ন করেছে। তো আমরা চাচ্ছি যেন এই যে শেখ হাসিনা কিংবা শেখ মুজিবের যে ফ্যাসিজম, এটা যেন একদম চিরতরে দাফন হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এক পর্যায়ে সেখান থেকে সরে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভাঙচুরের মুখে পড়ে বাড়িটি। ৩২ নম্বর নামক যে আওয়ামী ফ্যাসিবাদের কেল্লা তৈরি হয়েছে, সেই কেল্লাকে আজকে সর্বসাধারণ জনগণ মিলে উৎখাত করবে। সারা বাংলাদেশ থেকে ৩২ নম্বরে বলে কোনো কিছু থাকবে না। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যাটা বিলুপ্ত হবারই ছিল। ভাঙচুরের পর দেয়া হয় আগুন, আনা হয় এক্সকেভেটর, চলে ভবনটি গুড়িয়ে দেওয়ার কাজ। মানুষ যে আওয়ামী লীগকে এতটা ঘৃণা করে, ছাত্রলীগকে এতটা ঘৃণা করে, হ্যাঁ, এই ছাত্র সমাজ সেটা দেখিয়ে দিল আজকে। বাকশাল মুক্ত, স্বৈরাচার মুক্ত এমন একটা দেশ চায়, যেই দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, যেই দেশ দিল্লির দাসত্ব থেকে মুক্ত থাকবে। ৩২ নম্বরের পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভারতে পলাতক শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আগেই দেয়া হয়েছিল এই কর্মসূচি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ধানমন্ডি ৩২ নম্বরের এখনকার পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, গত রাত ৮টা থেকে মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই ধানমন্ডি ৩২-এর এই বাড়িটির সামনে তারা এসেছেন। প্রথমে আমরা যেমনটি দেখেছিলাম যে যারা এসেছিলেন তারা কিন্তু বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে এসেছেন, বিশেষ করে হাতুড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু, এবং সেভাবেই কিন্তু এই বাড়িটি ভাঙার যে কাজ সেটি শুরু করা হয়। তারপরে আমরা দেখেছি যে ১১টার কিছুটা পরে এই যে এক্সকেভেটর সেটি নিয়ে আসা হয়। প্রথমে দুটি আনা হলো, পরে একটি দিয়ে ভাঙার কাজ শুরু হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাড়িটির সামনে যে অংশটি সেটি কিন্তু পুরোটি গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি পেছনের অংশ যেটি রয়েছে, বলা যায় যে অর্ধেকের মতো অংশ এখনো রয়েছে, সেটিকে ভেঙে দেওয়ার কাজ কিন্তু এখনো চলছে। যদিও এখন এক্সকেভেটর কিছুটা সময়ের জন্য আমরা দেখছি যে বন্ধ রয়েছে। রাত ১১টা থেকে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত, আমি যদি বলি একেবারে 8:45 পর্যন্ত সেটি চলেছে, এবং সেটি দিয়ে যে এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ সেটি করা হচ্ছিল। এবং পাশাপাশি এখানে মূলত দুটি পাশাপাশি ভবন রয়েছে এবং পেছনে আরেকটি রয়েছে। তিনটিতেই গতকালকে আমরা দেখেছিলাম যে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং একই সঙ্গে মধ্যরাত পর্যন্ত কিন্তু সেটি মোটামুটি একটি পাশ আগুনে জ্বলছিল এবং আরেকটি পাশে কিন্তু আমরা দেখেছি যে এক্সকেভেটর দিয়ে ভাঙার কাজ। এবং এক্সকেভেটর ছাড়া আমি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু অনেক বিক্ষুব্ধ মানুষ যারা আছেন তারা কিন্তু কাঠ দিয়ে, যে আসলে যার মতো জিনিসপত্র পেরেছেন সেগুলো দিয়ে এই বাড়িটি ভাঙার জন্য তারা কিন্তু এখানে রয়েছেন। এবং মূলত এই যে আমি যদি একটু দর্শকের জন্য বলি যে এই ঘটনাটির কিন্তু আসলে যেটি বলা হয়েছিল যে গতকাল রাত ৯টার দিকে শেখ হাসিনা ভাষণ দেবেন, সেটির পরই আমরা দেখেছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারাই কিন্তু কর্মসূচি দিয়েছিল যে বুলডোজার দিয়ে বাড়িটিকে ভেঙে দেওয়া হবে। এবং তারপরই আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই এক্সকেভেটর নিয়ে এই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিতে কিন্তু আসা হয়। এবং এখানে যারা এসেছেন এখনও সকালবেলা প্রায় ৯টার কিছুটা বেশি সময় হয়ে আসছে, এখনও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে অবস্থান করছেন। কেউ কেউ ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও করছেন, কেউ কেউ এখান থেকে যে সকল জিনিসপত্র রয়েছে, আমি যদি বলি ইট থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখান থেকে নিয়ে যেতেও আমরা
দেখেছি। এবং তারা যেটি বলছেন যে স্মৃতি হিসেবে তারা এই যে বিভিন্ন সরঞ্জাম বা যে আসবাবপত্র থেকে শুরু করে সেগুলোকে তারা নিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে এখানে নিশ্চয়ই আমি একটু দেখানোর চেষ্টা করি, রিক্সা নিয়ে আসা হয়েছে এবং এরকম কয়েকটি রিক্সা এখানে আনা হয়েছে। রিক্সায় করে করে এখান থেকে ভাঙার পরে যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে যেতে দেখেছি। মূলত গত রাতে ভাষণ দেয়াকে কেন্দ্র করেই গত সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন কর্মসূচির কথা, এবং শুধুমাত্র ধানমন্ডির এই বাড়িটা এর সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতেও গত রাতে এরকম ভাঙচুর করা হয়েছে। তারা যেটি বলছে যে স্বৈরাচারী বা স্বৈর শাসন যেটি গত প্রায় 16 বছর ধরে কায়েম ছিল সেটিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই তারা কিন্তু এই যে উদ্যোগ সেটি তারা নিয়েছে। এবং এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা না, তার সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি যদি বলি ছাত্র জনতার ব্যানারে সকলে কিন্তু এখানে এসছেন। এবং গত রাত থেকে কয়েক হাজার মানুষকে আমরা দেখেছি তারা এখানে এসছেন। প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী, পরে সেনাবাহিনী এখানে আসলেও তারা কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে তাদের এখানে সরে যেতে বাধ্য হয় তারা। এবং তারপরে আমরা দেখেছি এক্সিবিটর এনে এই যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু চলছে। শুধুমাত্র এই ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি না, ধানমন্ডি 5 নম্বরের সুধা সদন যে বাসাটি রয়েছে শেখ হাসিনার বাসা, সেটিকেও আমরা দেখেছিলাম যে সেটিকেও কিন্তু রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলে বলা যায় যে আমরা 5 আগস্টে যেমনটি দেখেছিলাম যে গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় যেভাবে ভাঙা হয়েছিল, ঠিক একই রকমভাবে গতকালকেও কিন্তু কাজ শুরু করা হচ্ছে, এখনও চলছে। কিন্তু একেবারে এক্সিভেটর দিয়ে পুরো ভবনটি, পুরো বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এখন ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ধানমন্ডি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রাজধানী ছাড়াও নানা জেলার শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস এবং নেতাকর্মীদের বাসভবনে হয়েছে ভাঙচুর। গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি। জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ধ্বংস করা হয়েছে শেখ মুজিবের মুরাল। শুধু ধানমন্ডি 32 নয়, গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনা শহরের শেখ বাড়ি। বুধবার রাতে শেরেবাংলা রোডের এই বাড়িটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়িটি শেখ হাসিনা চাচা শেখ আবু নাসেরের। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে। এসব ষড়যন্ত্র বাংলা ছাত্র সমাজ আর কখনো কোনোদিন হতে দেব না। নতুন দল আসবে, তার নেতৃত্বে বাংলাদেশ চলবে, শেখ বাড়িকে আমরা মুছে দেব। বরিশালে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন। মধ্যরাতে কালীবাড়ি রোডের সৈনিয়াবাদ ভবনের সামনে আসে এক্সকেভেটর। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়ি। রাত 10টার দিকে ভাঙা হয় পিটিআই সড়কে 3তলা এই বাড়িটি। এছাড়া গুড়িয়ে দেওয়া হয়েছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবের মুরাল। একই ঘটনা ঘটেছে চট্টগ্রাম প্রেস ক্লাব মোড় ও জামাল খান মোড়েও। নাটোরের সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলি ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে হয়েছে ভাঙচুর। কিশোরগঞ্জে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ অফিসে, ভেঙে ফেলা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের মুরাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব ও হাসিনার মুরাল ও গ্রাফিতি ভেঙেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর যেন কেউ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ যতবারই বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করবে, হাসিনা যতবারই বাংলাদেশে ফেরত চেষ্টা করবে, বাংলাদেশের ছাত্র জনতা তা রুখে দিবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে নতুন নাম। রংপুরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভেঙেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার এই বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? গত রাতে তো ভাঙচুর চালানো হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের বাসভবনে, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? পরিস্থিতি যদি বলেন তাহলে এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। মূলত আসলে গতকাল রাত্রে যে কুষ্টিয়ায় কোনো কিছু ঘটে গেছে এরকম কোনো কিছু এখন মনে হচ্ছে না। আর আমি আপনাকে যদি একটু আমার পেছনে দেখানোর চেষ্টা করি, আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হলো মাহবুবুল আলম হানিফের বাড়ি, যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আর কি। এখন তিনি 5ই আগস্টের পর থেকে কিন্তু তিনি তার আর কোনো হদিস কুষ্টিয়ার মানুষ পাননি। আসলে গতকালকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম
মাধ্যমে সদ্য সাবেক বা পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দেওয়ার যে কর্মসূচি ছিল তারপরেই কিন্তু ছাত্র জনতার যে বুলডোজার মিছিল বা কর্মসূচি ছিল সেটা কিন্তু কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয়েছে এবং কুষ্টিয়ার 3টি মিছিল এখানে বের হয়। একটি হলো কুষ্টিয়ার একতারা মোড় থেকে, একটি কুষ্টিয়ার মজমপুর গেট থেকে এবং একটি গভর্নমেন্ট কলেজ থেকে, সরকারি কলেজ থেকে 3টি মিছিল কিন্তু বের হয় এবং 3টি মিছিলেরই গন্তব্য ছিল কুষ্টিয়ার এই মাহবুবুল আলম হানিফের বাড়ি এবং রাত 9:30টার দিকে কিন্তু এখানে এসে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখানে ভাঙচুর করে এবং এক পর্যায়ে একটি বুলডোজার নিয়ে এসে বাড়ির এই যে সামনের অংশ যেটি আমি দেখানোর চেষ্টা করছি সেটি মূল ফটক এবং যে দেওয়া সীমানা প্রাচীর সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু এখান থেকে মিছিলটি শেষ করে চলে যাওয়া হয় কুষ্টিয়ার হাউজিং কদমতলায়। সেখানে কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি সদর উদ্দিন খান তার একটি 7তলা বাড়ি আছে, সেই বাড়িতেও কিন্তু সেখানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা। তবে সেখানে কিন্তু আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিল তারা সেখানে বাধা সৃষ্টি করে, কারণ সেই 7তলা বিল্ডিং এ বিভিন্ন ভাড়াটিয়া বাসা ভাড়া করে থাকার কারণে তাদের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু পরে সেই বাড়ির সামনে অগ্নিসংযোগ করে কিন্তু সেখানে বিক্ষোভ মিছিল করে এবং তারপরে কিন্তু একটি অংশ আবার চলে যায় যুবলীগের সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব বাদশার বাসভবনে। সেখানেও কিন্তু ভাঙচুর চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বা যারা বিক্ষুব্ধ জনতা ছিল তারা। আসলে আমরা কালকে রাত্রে কথা বলার চেষ্টা করেছি এই যারা ভাঙচুরের সাথে সম্পৃক্ত ছিল তারা যেটা বলছে যে আসলে এই যে কুষ্টিয়া যে মাহবুবুল আলম হানিফের বাড়ি এই কুষ্টিয়া সদর আসনের তিনি সাবেক এমপি ছিলেন এবং কুষ্টিয়ায় বিরোধী দলের যে নিপীড়ন নির্যাতনের যে ঘটনা ঘটেছে এবং এখান থেকে কিন্তু মূলত কুষ্টিয়ার যে ফ্যাসিবাদীর যে ফ্যাসিজম যেটা সেটা কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রণ করা হতো, যার কারণে কিন্তু এই বাড়ির উপরে সাধারণ মানুষের ক্ষোভ এবং এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ কালকে রাত্রের এই ভাঙচুর। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আসলে এই বাড়ি কিন্তু এখন আর ভাঙার তেমন কিছুই ছিল না, কারণ 5ই আগস্ট যখন সরকার পতন হয় শেখ হাসিনা পালিয়ে যায় তারপরেই কিন্তু বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা তারা কিন্তু এই বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে, যার কারণে এখানে কিন্তু ইটের যে ভবন সেটি ছাড়া কিন্তু এখানে আর কিছুই ছিল না। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠনের কথা জানালো ছাত্ররা। চলতি মাসে আত্মপ্রকাশ ঘটবে নতুন দলের। এছাড়া বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দলের নাম, এর লক্ষ্য ও প্রতীক নিয়ে নাগরিকদের মতামতও চেয়েছে তারা। আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে শুরু হয়েছে জনমত যাচাই কর্মসূচি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের। অভ্যুত্থানে নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে দেশ পুনর্গঠনে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। বেশ কিছুদিন ধরে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে চলছে আলোচনা। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় মানুষ তাদের কাছে কি চায় তা জানতেই এই জনমত জরিপ কর্মসূচি। এই জরিপের মাধ্যমে তারা সরাসরি 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে। দলের নাম মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় 24-এর পর মানুষের ভেতরে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সংবাদ সম্মেলনে বলা হয় আগের রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দেয়া হবে না, জনগণের মতামতে হবে দলের আদর্শ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাস পার হলেও জুলাই অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকার কাজ শেষ হয়নি। সে সঙ্গে অনেক আহতরাই
চিকিৎসার জন্য এখনও পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পাননি। সরকার অর্থ বরাদ্দ করলেও আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের কাছে তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহত জুবায়েদ হোসেনের মায়ের এই কান্না একমাত্র ছেলেকে নিয়ে। 6 মাস ধরে হাসপাতালে জুবায়েদ এখনো মৃত্যু ঝুঁকিতে। পেলভিক ফ্র্যাকচার, যে হাড় ভাঙা, হাড় জোড়া লাগে নাই, তারপরে আবার যে পেটে যে অপারেশন হয় এটা এখন আবার ধরা পড়ছে যে ওর ইনফেকশন রয়ে গেছে। আন্দোলন দমন পীড়নের এমন দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেক আন্দোলনকারী। সরকারি হিসাবে এ সংখ্যা 11,000-এর বেশি। এখনো হাজারের মতো হাসপাতালে। এখন অবস্থা ময়মনসিংহ হাসপাতালে আছে, ইনফেকশন হয়েছে। আমাদের উপর আক্রমণ করে পুলিশ বাহিনী আর ওদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা বাহিনী দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে 834 শহীদের তালিকার গেজেট প্রকাশ হয়েছে। আরও শহীদের তালিকা তৈরির কাজও চলমান। 6 মাস পার হলেও তা শেষ না হয় ক্ষুব্ধ ছাত্রনেতারা। সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারদের সহায়তার জন্য একটি নীতিমালা করা হয়। সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে 232 কোটি টাকা ছাড় দেয়া হলেও এর গতি একদমই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুরোপুরিভাবে সহায়তা করা যাচ্ছে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার প্রবণতা তৈরি হচ্ছে। গোষ্ঠী স্বার্থকে সার্ভ করার প্রবণতা থেকে তারা যতদিন না পর্যন্ত বের হতে পারছে। আসলে এই সামগ্রিক অভ্যুত্থানটিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমলা ধারণ করার যে বিষয়টি, তাদের কর্মকাণ্ডের মধ্যে কিন্তু সেটি প্রতিফলিত হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, আহত ও শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যথেষ্ট পারঙ্গমতার সাথে কাজ করছেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না, কিছু কিছু কাজ হয়তো স্লো হচ্ছে। আমরাও মানি কিছু কিছু কাজ স্লো হচ্ছে, আমরা আরো এক্সিলারেট করতে চাই। জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের 1 লাখ আর শহীদ পরিবারকে 5 লাখ করে টাকা দেয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের জন্য বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ফেনীর সোনাগাজীতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে সহায়তা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, বিচার না হলে খুনিরা উৎসাহিত হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এছাড়াও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে 24 ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে দেশে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে। এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুণের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন সহ সব প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। দলের ভেতরে অবস্থান করা অনুপ্রবেশকারীরা যেন বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে মৃত ব্যক্তির নামে পড়েছে বিপুল সংখ্যক ভোট। নির্বাচন কমিশন বলছে, ত্রুটিমুক্ত হচ্ছে ভোটার তালিকা, বাদ পড়ছে মৃতদের নাম। জাল ভোট বন্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে বগুড়ার 12 উপজেলার ভোটার তালিকায় মৃত ব্যক্তির সংখ্যা 30,153 জন। শতভাগ ভোট পড়েছে এমন কয়েকটি কেন্দ্রের তথ্য বলছে, কেন্দ্রগুলোতে মৃত ব্যক্তির নামে ইস্যু করা ব্যালটে দেয়া হয়েছে ভোট। বহু বছর ধরে দেশেই নেই এমন ব্যক্তিরও ভোট পড়েছে। শুধু তাই নয়, নিজ এলাকায় ভোটের দিন আসেনি, তারও ভোট পড়েছে। এই সেন্টারে আমরা সকলেই ভোট দিয়েছি, কেউ ঢাকাতে গেছে, মরে গেছে, বিদেশ বাড়ি আছে। 100% যে দেখেন এটা মিথ্যা। ধান বাঁচানোর জন্য চলে গেলাম গা দৌড়াদৌড়ি করে, পরে কতিপয় 5-6 জন মিলে পরে শুনি যে সব ভোট কাস্ট হয়ে গেছে। আমার মৃত বাবা তাহলে কিভাবে এই বাসাটা কেন্দ্রে ভোট দিল, এটা কি করে সম্ভব? আগামীতে মানুষ যাতে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে কাজ করার আহ্বান সুধী সমাজের। মানুষ ভোট যায়নি, তারপরেও এক ধরনের ভোট দেখানো হয়েছে এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং আগামীতে মানুষ যাতে ভোট দিতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং প্রত্যাশা থাকবে মানুষ যেন ভোট সেন্টারে ভোট দিতে যায়। নির্বাচন কমিশন বলছে মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। ইতিমধ্যে যারা মারা গেছেন ভোটার তালিকায় যাদের নাম এখনো কর্তন করা নাই সেই জিনিসটা আমরা কর্তন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আমরা যারা 1-1-2008 এবং তার পূর্বে যাদের জন্ম এবং বিভিন্ন কারণে বিগত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আমরা করছি। বগুড়া 1, বগুড়া 2 ও বগুড়া 5 আসনের অনেকগুলো কেন্দ্রে শতভাগ ভোট পড়লেও উপস্থিতি ছিল খুব কম। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ভোটার তালিকা নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বাড়ি বাড়ি গিয়ে তো ভোটার তালিকা হালনাগাদের কথা, কিন্তু 30,000 মৃতের নাম কিভাবে আসলো এই তালিকায়? জি দেখুন, 30,153 জন যে মৃতের তালিকা, এটি কিন্তু আসলে এই যে আপনি জানেন যে মৃত্যুর পরে যেহেতু মৃত্যুর সনদ নিতে হয়, এই সনদটি কিন্তু পৌরসভা থেকে নিতে হয় এবং সেগুলো আবার যখন কমিশনে যায় সেগুলোর কিন্তু একটা দীর্ঘ প্রসেস থাকে। এই প্রসেসের কারণে দেখা যায় যে কিছুটা ব্যাপ্তি হয়ে যায় যে আসলে কতজন মৃত আছে কিংবা কতজন জন্মগ্রহণ করেছেন, এই সংখ্যাগুলো বের করতে একটু সময় লেগে গেছে এবং জাতীয় পরিচয়পত্র যেহেতু বেশিরভাগেরই ছিল সে সময়, কিন্তু মৃত্যু সনদটি সেই সময় হয়তোবা যুক্ত হয়েছিল না, যার কারণে হয়তোবা এই মৃত্যু তালিকা থেকে তাদেরকে মানে যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা থেকে হয়তোবা তাদেরকে বাদ দেওয়া হয়নি। এই বিষয়টি জানিয়েছেন আসলে নির্বাচন কমিশন, এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন, তো উনি বলেছেন যে আসলে এইবারের যে ভোটার তালিকা হালনাগাদ সেটি কিন্তু আগামী 8 এপ্রিল পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত আসলে সেটি কোন উপজেলায় কোন তারিখে হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি, তবে প্রত্যেকটি উপজেলায় ধাপে ধাপে তারা ঠিক করবেন আসলে কবে নাগাদ সেই ভোটার তালিকা হালনাগাদের কিংবা তথ্য আপডেট করা, সেই বিষয়গুলো ছবি তোলা, এই বিষয়গুলো আসলে কবে কি হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। এখন বর্তমানে আসলে তথ্য হালনাগাদের জন্য ভোটাররা চাইলেই কিন্তু আপনার নির্বাচন কমিশন অফিসে গিয়ে তারা তাদের ইনফরমেশন দিয়ে ছবি তুলে নিবন্ধন করতে পারছেন। একই সাথে একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হচ্ছে, সেই তারিখে তারা ছবি তুলে ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্তি করতে পারছেন। একই সাথে যারা মৃত রয়েছেন তারাও কিন্তু সেই ভোটার তালিকা থেকে তাদের নামটি কর্তন করে নিতে পারছেন। তো এই ব্যাপারগুলো আসলে নির্বাচন কমিশন কর্মকর্তা বলছেন যে যেহেতু বিগত কয়েক বছর ভোট নিয়ে যে কারচুপিগুলো হয়েছিল সেই ভোট কারচুপি যাতে না হয় এই ব্যাপারে বিশেষ সচেতন এবং নজরদারি করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। ভোটার তালিকা হালনাগাদের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে গেল নভেম্বরে 22,500 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই অর্থ বাজার থেকে তোলার কথা থাকলেও গেল 2.5 মাসে এর 83 ভাগে উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর। দ্রুত এই অর্থ বাজার থেকে তুলতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে মত বিশ্লেষকদের। দীর্ঘদিন ধরে তারল্য সংকটে গ্রাহকের টাকা ফেরতে ব্যর্থ হয় কয়েকটি দুর্বল ব্যাংক। গেল বছরের নভেম্বরে ব্যাংকগুলোর আমানতকারীর টাকা ফেরত দিতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে এ টাকা তোলার উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত 12টি নিলামের মাধ্যমে বাজার থেকে 3,758 কোটি টাকা তুলে নেয়, যা মোট অর্থের মাত্র 17%। কেন্দ্রীয় ব্যাংকের দাবি বাজারে এই মুহূর্তে নগদ টাকার সরবরাহ কম,
তাই মূল্যস্ফীতি তেমন বাড়বে না। আমরা বিবি বন্ডের মাধ্যমে আমরা এগুলো এনেছি এবং সেগুলোর ক্ষেত্রে হয়তোবা একটু স্লো যাচ্ছে, কারণ সে বাজারের অবস্থা বুঝেই কিন্তু তারল্যটা আনতে হয়। তারল্যটা এটা আমরা একসাথে দিয়ে প্রথম সপ্তাহে দিয়ে পরের সপ্তাহে তুলে আনাটা এটা কিন্তু মার্কেটে আরও চাপ তৈরি করে। টাকা পেয়ে খানিকটা উন্নতি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর। গ্রাহকরা অর্থ তুলতে পারছেন আগের চেয়ে বেশি। তবে বিশ্লেষকরা বলছেন ঘোষণা অনুযায়ী টাকা তুলতে না পারলে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। বাংলাদেশ ব্যাংকের ধারণা ছিল যে আমি যদি বিল বন্ড এগুলো ছেড়ে যে টাকাটা মপ আপ করে নিতে পারি তাহলে তো এটা আলটিমেটলি কম্পেনসেট হয়ে যাবে বা মোটামুটি কাটাকাটি হয়ে এক জায়গায় একটা স্টেবল পজিশন আসবে। তো সেই কাজটা সম্ভবত হয় নাই। মানে সারপ্লাস ব্যাংক এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে আর বিল বন্ড পারচেস করে নেই। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের থেকে সেন্ট্রাল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক রিটার্নটা ঠিক মতো দেয়নি, তাদেরকে অফার করে নেই? বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে আমানতের গতি কমে যাওয়ায় নিয়মিত বিল ও বন্ডের নিলামের বাইরে বাংলাদেশ ব্যাংক বিলে আগ্রহ কম দেখাচ্ছে ব্যাংকগুলো। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভাগে হাইকোর্ট ও উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট করার প্রস্তাব দিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। নির্বাহী বিভাগ থেকে আলাদা ও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার সুপারিশ করা হয়েছে। তাদের ৩২ দফা সুপারিশ বাস্তবায়ন হলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে বলে আশা আইনজীবীদের। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ৪ মাসের মধ্যে প্রতিবেদন দিল বিচার বিভাগ সংস্কারের কমিশন। প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কারে ৩২টি সুপারিশ দিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছে বিভাগীয় শহরে হাইকোর্ট ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের প্রস্তাব। বিচারক নিয়োগেও আলাদা আইন চেয়েছে সংস্কার কমিশন, যা এরই মধ্যে অধ্যাদেশ আকারে আইনে রূপান্তর করা হয়েছে। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারালয় ও ন্যায় বিচার নিশ্চিতে এসব সংস্কার জরুরি। যেই পয়েন্টগুলো তারা রেজ করেছেন এগুলো মানুষের, এগুলো প্রান্তিক জনগণ যাতে এই বিচার ব্যবস্থায় উপকারভোগী হয় সে নিমিত্তেই করা। এখন সেগুলো অ্যাক্ট হবে কীভাবে সেটি হচ্ছে বড় প্রশ্ন। রংপুর থেকে একটা লোক এখানে আসতে আপনার যত টাকা খরচ হবে, রংপুর বিভাগে যদি হাইকোর্ট স্থাপন হয় তাহলে তার বুঝতে হবে টাইম কস্ট সব কিছু মিলিয়ে। ক্লায়েন্টরা এখানে এসে ঢাকাতে এসে অনেক সমস্যায় থাকে, থাকে তারা করতে গেলে, তাহলে সেটা ধরেন এটা কিছুটা অ্যাড্রেস করা যায়। বিচারকদের সম্পদের হিসেব নেওয়া ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব দিয়েছে কমিশন। মামলার তদন্তে পুলিশের পরিবর্তে আলাদা তদন্ত সংস্থাও চান তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৩টি মন্ত্রণালয় ও ৬১টি অধিদপ্তরের সংখ্যা কমিয়ে ২৫টি মন্ত্রণালয় ও ৪৪টি অধিদপ্তর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া দেশকে ৪ প্রদেশে ভাগ করার পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করতে চায় তারা। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আব্দুল মুইত চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন। মোট ১৬টি অনুচ্ছেদে অনেকগুলো সুপারিশ রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে কার্যকরের পরামর্শ দেয় তারা। প্রতিবেদনের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমিয়ে আনার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এই মুহূর্তে আমাদের ৪৩টা মন্ত্রণালয় এবং ৬১টি অধিদপ্তর আছে সরকার পর্যায়ে, এবং এটাকে কমিয়ে ২৫ এবং ৪৪-এ করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন সংক্রান্ত 3টি আলাদা অধিদপ্তর করার সুপারিশ করা হয়েছে। রয়েছে জেলা প্রশাসক পদবি পরিবর্তন করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার করার সুপারিশ। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছেন।
কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। এছাড়া জেলা পরিষদ বিলুপ্ত, ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট, উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে ৭৫% পরিবর্তে ৫০% নিয়োগ, আলাদা পাবলিক সার্ভিস কমিশন করার সুপারিশ করেছে কমিশন। ওনাদেরকে ঠিক প্রশাসক হিসেবে অনেকে দেখতে পছন্দ করেন না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের তদারকির পরও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ থ্রি হুইলার। নিষিদ্ধ ঘোষিত ৩ চাকার এসব যানবাহনের বেপরোয়া গতি আর নিয়মনীতির তোয়াক্কা না করায় সৃষ্টি হচ্ছে যানজট, পাশাপাশি বেড়েই চলেছে দুর্ঘটনায় প্রাণহানি। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০৫ কিলোমিটার এলাকায় অবাধে চলছে থ্রি হুইলার। চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতির কারণে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। গত এক বছরে ১৭১টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয় ১৫২ জনের। তাদের কোনো নিয়ম কারণ মানুষের কোনো কিছু নাই, তাদের হিতার জ্ঞান বলতে নাই, তারা নামের ড্রাইভার হয়েছে। আমরা থ্রি হুইলার ১৩,৯৯৯টি আটক করে তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি যেন তারা মহাসড়কে উঠতে না পারে, কারণ এই গাড়িগুলো মহাসড়কে উঠলে দুর্ঘটনা বেশি ঘটে। রংপুর ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। নাটোরের স্বল্প দূরত্বে বাসের বদলে ৩ চাকার যানবাহনেই যাচ্ছেন যাত্রীরা। এ কারণে ঠেকানো যাচ্ছে না অবৈধ এসব যান, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ধরনের পথসেবা আমরা পরিচালনা করে থাকি, বিশেষ করে থ্রি হুইলারদের চালক এবং হেল্পার চালকদের সচেতন করে থাকি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে অটোরিকশার কারণে বাড়ছে দুর্ঘটনা। লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজবাড়ী, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরার মহাসড়কেও একই চিত্র। গত ২ মাসে ঢাকা শেরপুর মহাসড়কে ১৫ এবং কুষ্টিয়ার মহাসড়কে নিহত হন ১৬ জন। বেশি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে কারণ ওরা তো প্রশিক্ষণ প্রাপ্ত না। রাস্তার নিরাপদ করার জন্য আমাদের মন্ত্রণালয়, বিআরটি সদর কার্যালয়, বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসক কর্তৃক আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মহাসড়কে এসব থ্রি হুইলার কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নাকি নিয়ন্ত্রণে কোনো কাজই শুরু হয়নি? আসলে যদিও আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে থ্রি হুইলার এবং যে ৩ চাকার যে সিএনজি বা অটোরিকশা বা নসিমন পরিমাণ আছে সেগুলো বন্ধে মহাসড়ক চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুরে এখন পর্যন্ত কোনো সড়কে সেগুলা বন্ধ হচ্ছে না। যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন যেখানে আছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ এই যে ব্যাটারি চালিত অটোরিকশা, এই অটোরিকশার কারণে কিন্তু এই ব্যাপারের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। গত জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে 15টি দুর্ঘটনা, প্রায় যে 22 জন মারা গেছে এই অ্যাক্সিডেন্টে। আসলে কোনোভাবে একটু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিএটিএ এবং স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন, কিন্তু এরপরে যে তারা যে ভাগ্যবাধকতা রয়েছে বা বিভিন্ন ছত্রছায়া, রাজনৈতিক ছত্রছায়া থেকে মূলত এইসব অটোরিকশা বা সিএনজিগুলা চলাচল করছে। তবে আমরা এই বিষয়ে এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে জামশেদ আলম রানার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন প্রত্যেকটি সড়কে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি যে গাড়ি তারা আটক করেছেন, জরিমানা করেছেন। একই কথা বলছেন বিএটিএ এর যে পুলিশ পরিদর্শক রয়েছেন যে প্রশান্ত কুমার, তিনি বলছেন ইতিমধ্যে তারা বেশ কয়েকটি মামলা দিয়েছেন এবং এগুলো প্রতিরোধে তারা কাজ করছেন। তারপরও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু আমরা এখানে অনেক চালকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা বাধ্য হয়ে আসলে এই পরিবহনগুলো তারা চলাচল করছেন। আসলে আর এর বাইরে কিন্তু আমরা দেখেছি অনেক রাজনৈতিক যে ছত্র ছায়া বা তাদের সেন্টারে মূলত এগুলো চলাচল করছে, এমনকি এখানকার যে চালক রয়েছে বা তারা আমাদেরকে জানিয়েছে। তবে লক্ষ্মীপুর জেলাতে লক্ষ্মীপুর যে রায়পুর লক্ষ্মীপুর সড়ক, লক্ষ্মীপুর রামগঞ্জ সড়ক এবং লক্ষ্মীপুর রামগতি এবং চন্দ্রনগরী সড়কে রয়েছে প্রায় 15,000 যে অটোরিকশা এবং সিএনজি চলাচল করছে। এগুলো করার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। তবে এখানের প্রায় কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে 200 কিন্তু যে চালকের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে আর বাকি যে চালক রয়েছে কারো ড্রাইভিং লাইসেন্স, অদক্ষ চালক এবং বেপরোয়া গতির কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। দ্রুত এগুলো বন্ধের দাবি জানিয়েছেন এখানকার যে এলাকাবাসী রয়েছেন তারা। আব্বাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা।
মুসা, আমরা যেমনটি দেখছিলাম যে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এসব নিয়ন্ত্রণে কি কোনো তদারকি চোখে পড়েছে? দেখুন, আমি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের যে সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, এইখান থেকে কিন্তু ময়মনসিংহের বিভিন্ন গন্তব্যে কিন্তু বাস সহ কিন্তু প্রচুর পরিমাণে থ্রি হুইলার, সিএনজি চালিত যে থ্রি হুইলার সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। এবং এই শুধু এইখান থেকে না, আমি একটু দেখাতে চাই যে এই বাস স্ট্যান্ড থেকে অনেকগুলা গন্তব্যে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে যায়। এছাড়াও নগরীর বেশ কয়েকটি বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড গুলা থেকেও কিন্তু প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিএনজি যাত্রী নিয়ে কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এবং এটি বেপরোয়া গতির কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু সিএনজি অটোরিকশার দুর্ঘটনার কারণে প্রাণহানির যে ঘটনা সেটি কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এবং মহাসড়কগুলোতে কিন্তু অবাধে কিন্তু সিএনজি চলাচল করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ময়মনসিংহের যে কয়টি মহাসড়ক ময়মনসিংহে রয়েছে সবগুলিতে কিন্তু অবাধে কিন্তু এগুলি চলাচল করছে। এবং প্রশাসনের এই বিষয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে তারা বিভিন্ন সময় কিন্তু এগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দেখা যায় যে কয়েকদিন আসলে সেই পরিস্থিতি একরকম থাকার পরে কিন্তু আবার সেই আগের পরিস্থিতিতে কিন্তু চলে যায়। এবং একটি দুর্ঘটনা ঘটলে সেই প্রশাসন একটু তৎপরতা দেখানোর পর কিন্তু আবার সেই আগের অবস্থায় কিন্তু চলে যায়। এবং এই যে সিএনজি চালিত অটোরিকশাগুলি রয়েছে বেশিরভাগ অদক্ষ চালক দিয়ে চালানোর অভিযোগটি কিন্তু রয়েছে এবং অধিকাংশ চালকের কিন্তু ড্রাইভিং লাইসেন্স যেটি থাকার কথা সেটি কিন্তু অধিকাংশ ড্রাইভিং লাইসেন্স কিন্তু চালকদের নেই। এবং ট্রাফিক বিভাগ যেটি বলছে যে তারা কিন্তু আবারও নতুন করে উদ্যোগ নিচ্ছে যে মহাসড়কগুলিতে যেন এই অটোরিকশাগুলি যেন চলতে না পারে, সেই বিষয়ে তারা কিন্তু আবার নতুন করে উদ্যোগ নেবেন। আসলে ময়মনসিংহ থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কটিতে কিন্তু অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা সেটি কিন্তু চলাচল করছে। এছাড়াও ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক যেটি রয়েছে সেটিতেও প্রতিদিন কিন্তু অটোরিকশা চলাচল করছে। এছাড়া ময়মনসিংহ থেকে যে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক রয়েছে সেটিতেও আমরা দেখেছি যে অবাধে সিএনজি চলাচল করছে। এছাড়া ময়মনসিংহ শেরপুর সড়ক সেটিতেও কিন্তু চলাচল করছে। আসলে এই বাহনটি ছোট হওয়াতে কিন্তু আসলে প্যাসেঞ্জার যারা রয়েছে তাদের কাছেও অনেকটা জনপ্রিয়, যার কারণে কিন্তু সিএনজি রিক্সা কিন্তু এখানে চলাচল করছে, কোনোভাবেই সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এই অটোরিকশা চলার কারণে জি মুসা, আমরা বুঝতে পেরেছি যে সারা দেশেই এই অবৈধ থ্রি হুইলার নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়েছে। লক্ষ্মীপুর এবং ময়মনসিংহ থেকে থ্রি হুইলার চলাচল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সেন্ট মার্টিনের পর্যটন নীতিমালা প্রায় চূড়ান্ত। পর্যটন কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। এতে নিষিদ্ধ হচ্ছে ছেঁড়াদিয়া দ্বীপে পর্যটন। ফেব্রুয়ারিতে স্থানীয়দের নিয়ে দ্বীপ জুড়ে চলবে প্লাস্টিক ও পলিথিন মুক্তকরণ। পর্যটন নির্ভরদের জন্য রাখা হয়েছে বিকল্প আয়ের ব্যবস্থাও। সেন্ট মার্টিন থেকে এখনও মুছে যায়নি ঘূর্ণিঝড় চিত্রাংয়ের ক্ষত। সবচেয়ে বেশি ক্ষতি উত্তর পূর্বের ডেলিপাড়ায়। অভিযোগ, করোনার সময় ঢিলেঢালা নজরদারির সুযোগে সৈকতের প্রবাল কেটে হয়েছে আবাসিক হোটেল, উজাড় হয়েছে কেয়াবন। আইনের পরোয়া না করেই গড়ে উঠেছে কয়েকশো কটেজ। তার উপর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাড়ছে পর্যটকের চাপ। গলাচিপা থেকে সৈকত ধরে ছেড়া দিয়ে যেতে চলছে থ্রি হুইলার, মোটরসাইকেল। পরিবেশ সংরক্ষিত এলাকায় এই যথেচ্ছ আচরণে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। ছেড়া দ্বীপটাকে কি করে ট্যুরিস্টদের অনিয়ন্ত্রিত প্রবেশ থেকে আটকানো যায় সেজন্য কোনো কিছু করা যায় কিনা ওখানে সীমানার মতন, সেটা একটা থাকছে। সকাল 8টা থেকে রাত 8টা আমরা কোস্টগার্ডের পাহারার ব্যবস্থা করেছি, কিন্তু ওই যে যারা জাহাজ মালিক এবং হোটেলের মালিক তারা তো পর্যটকদেরকে ওইটা বলেই প্যাকেজ বলে যে আমরা নিয়ে যাব। মার্চ থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা চিন্তা করে ফেলবো সেন্ট মার্টিনে আমরা কি কাজ এলাও করব, কি কাজ এলাও করব না। প্রায় 8 কিলোমিটারে এই প্রবাল দ্বীপে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে ভ্রমণের অনুমতি। দিনে গড়ে পর্যটক আসেন 8 থেকে 10 হাজার। তবে এবার তা নিয়ন্ত্রণ করেছে সরকার। ফেব্রুয়ারিতে হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এতে স্থানীয়রা যেন ক্ষতির মুখে না পড়েন তাই নেওয়া হচ্ছে কর্মসংস্থানের উদ্যোগও। স্থানীয় 200 ভলান্টিয়ারও ইনভলভ করতে পারেন, সেটাও কিন্তু একটা কর্মসংস্থান হবে। যে তারা এই জিনিসগুলো কালেক্ট করে আমাদেরকে দেবে, তারা একটা ভলান্টিয়ার সার্ভিস দিলেও আমরা একটা টোকেন কিছু তাদেরকে দেব।
ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে যে তারা সেন্ট মার্টিনে ট্যুরিজমের উপর নির্ভরশীল জনগোষ্ঠীকে অল্টারনেটিভ লাইভলিহুড ট্রেনিং দেবে। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমে এসেছে অর্ধেকে, কমেছে পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপের আনাগোনা। এ অবস্থায় আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালের গবেষণা বলছে পর্যটন নিয়ন্ত্রণ করা না গেলে 2045 সাল নাগাদ প্রবাল শূন্য হয়ে যেতে পারে সেন্ট মার্টিন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ পথে ইতালি পাড়ি দেওয়ার সময় ভূমধ্য সাগরে নিহত 23 জনের মধ্যে 3 জন গোপালগঞ্জের মুকসুদপুরের। তাদের বাড়িতে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানান এলাকার 2 দালালকে 26 লাখ টাকা দেন তারা। মরদেহ ফিরিয়ে আনা ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শাহানুর বেগমের আহাজারি যেন থামবার নয়। ছোট ভাই আব্দুস সাত্তার খন্দকারকে হারিয়ে শোকে পাগল প্রায়। ভাইকে পাঠিয়েছিলেন ইতালি, কিন্তু স্বপ্নের করুণ মৃত্যু হয় ভূমধ্য সাগরে। লিবিয়া উপকূলে উদ্ধার 23 মরদেহের একটি সাত্তারের। গোপালগঞ্জের মুকসুদপুরের চর প্রসন্নদী গ্রামের যুবক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান 16 নভেম্বর। মৃত্যুর খবর আসে 29 জানুয়ারি। আমার যখন টাইনে দেখা যায়, দেখি তোর ভাই এখানে আসছে নাকি, তখন আমি দেখতে 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 অনেকগুলো ক্লিপ দেখে, একটা ক্লিপে দেখি আমার ভাই আছে। সরকারের কাছে আবেদন জানাই যে দেহার বিচার, দালালের বিচার এটা সরকারে করব। আব্দুস সাত্তারের মতো পরিণতি হয়েছে চর প্রসন্নদী গ্রামের যুবক আরাফসান ইসলাম আশিক ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখের। স্বজনরা জানায় এলাকার দালাল শাহিন শেখ ও বাবুল হাওলাদার কয়েক ধাপে নিয়েছেন 26 লাখ টাকা। আমরা যদি এরকম জানতাম তাহলে তার আমার ভাই পাঠাইতাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মরদেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হবে। দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এটা তো সবসময় মানে দালালদের দমন করার নিয়ম, সবসময়ই, নতুন করে কিছু না। তবে এই ঘটনার কারণে হয়তো আরেকটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। অবৈধ পথে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ভূমধ্য সাগরে নৌকাডুবিতে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনা নতুন নয়। তাই দালালদের তৎপরতা রোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।